আমাদের গল্পের বিনোদনে আপনাদের সকলকে স্বাগত। আজ আমরা শুনব বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত গল্প বৈরাগীর ভিটে। শুনতে থাকুন আমাদের আজকের গল্পটি। ভীষণ শীত, বাইরে বৃষ্টি আর বাতাসের মাতামাতি চলিতেছে। তারাপদ বলিয়া দিয়েছিল, তাই চাকর একটা তোলা উনুনে এক উনুন আগুন রাখিয়া গেল। সকলে নিজের নিজের চেয়ার টানিয়া লইয়া আগুনটাকে ঘিরিয়া ফেলিল। যে প্রসঙ্গটা শুরু হইয়াছিল তাহারই জেরটা ধরিয়া রাখিয়া সুধেন বলিল, অশ্বিনী, বিশ্বাস করো আর নাই করো, তুমি কিন্তু এত রাত্রে ওই পথ দিয়ে আর বাড়ি যেও না। তারাপদ যেমন বলছে এখানেই খেয়ে দে রাতটা কাটিয়ে দাও। ভূত না থাক, এই রকম ভয়ঙ্কর রাত্রের তো একটা নিজস্ব স্পিরিট আছে। অবস্থা গতিকে সেইটাই মানুষের প্রাণঘাতী হতে পারে। অম্বিকা মন্তব্য করিল, হ্যাঁ, 9টা থেকে আবার আমাবস্যাও পড়েছে। অশ্বিনী উত্তর করিল, যাক, মানুষের স্পিরিট থেকে রাত্রির স্পিরিটে নেমে এসেছে। এইবার বলবে রাস্তার স্পিরিট, পুকুরের স্পিরিট, আর এতই যদি চারিদিকে স্পিরিটের ছড়াছড়ি, তো অক্ষয় তো থাকবেই আমার সঙ্গে। অক্ষয় তাড়াতাড়ি বলিয়া উঠিল, মাফ করতে হচ্ছে শর্মা, আজ রাত্রে ঘর ছেড়ে আমি বেরোচ্ছি না। এই রাত্রে 2 মাইল পথ ভেঙে যাওয়ার কোনো শখ নেই আমার, তাও আবার ওই সিদ্ধেশ্বরী শ্মশানঘাটের কাছ দিয়ে। তোমার মতো আমার নতুন বিয়ে নয় যে জবাবদিহি দিতে হবে, বরং অনেক কাঠখড় পুড়িয়ে। অবশেষে আমার বিয়ের কথাটা এতদিনে যে উঠেছে, তার জন্য আমার শত্রুর মুখে ছাই দিয়ে বেঁচে থাকতে হবে। স্থানটা এদের দৈনিক তাসের আড্ডা, তারাপদর বাসা। মিল এরিয়াটা এখানেই প্রায় শেষ হইয়াছে। এরপরে একটা প্রকাণ্ড মাঠ, তাহার একটা দিক গঙ্গা পর্যন্ত প্রসারিত। মুক্ত মাঠের উপর দিয়ে এলোমেলো হাওয়ায় আসিয়া চারিদিক দিয়ে ঘরটায় প্রবেশের চেষ্টা করছে। দুয়ার জানালা ছিদ্রপথে কখনো কান্না, কখনো অনুযোগ, হাওয়ার উগ্রতায় কখনো বা ভীত আর্তনাথের মধ্যে শব্দ হইতেছে। একবার দুয়ারের ছিটকিনিটা পর্যন্ত এমন ঝনঝনাইয়া দিল যে সবাইকেই ফিরিয়া চাইতে হলো। অম্বিকা একটু নিষ্প্রভ হাস্যের সহিত বলিল, সত্যিই ভেতরে আসতে চাইছে নাকি ওদের কেউ? অক্ষয় বলিল, যদি জানি তো কিছু বিচিত্র নয়, এই যে প্রবল ধাক্কাটা লাগলো দোরের গায়ে, এটাই পাগলা হওয়ারই বেশি সম্ভাবনা। 15 আনা, কিন্তু বাকি 1 আনার মধ্যে আর একটা মস্ত সম্ভাবনা আছে। সেটাকে শুধু গঞ্জিকা বলে উড়িয়ে দিলে চলবে না, কেননা তাতে দর্শনশাস্ত্রের রীতিমতো শিলমোহর আছে। ব্যাপারটা এই, তোমরা জানো দর্শনের একটা থিওরি হচ্ছে যে আসলে সময়ের বিভাগ, অর্থাৎ ভূত, ভবিষ্যৎ, বর্তমান বলে কোনো বস্তু নেই। ও ধারণাটা নিতান্তই আপেক্ষিক। প্রকৃত তথ্য এই যে দেয়ার ইজ ওয়ান ইটার্নাল নাও, অর্থাৎ কাল সর্বব্যাপী একটা শাশ্বত সত্তা। এখন তাই যদি ঠিক হয় তো জগতে যা কিছু ঘটনা ঘটছে আর ঘটবে বলে আমরা মনে করি, সবই একই সময়ে উপস্থিত রয়েছে, শুধু টাইম অ্যান্ড স্পেস, অর্থাৎ স্থান আর কালের বিভিন্ন স্তরে। তার মানে ঠিক এই স্থানে আমরা যাকে অতীত বলি, সেই সময় যদি কোনো ঘটনা ঘটে থাকে তো এখনও তা ঘটছে, শুধু আমাদের জ্ঞানের অন্তরালে। জ্ঞানের অন্তরালে এই জন্য যে স্তরে তা ঘটছে সেই স্তরে আমরা এই স্থূল চেতনা নিয়ে পৌঁছতে পারি না। অনেক সময় পারিপার্শ্বিক অবস্থা অনুকূল হলে বা অন্য কোনো অজ্ঞাত কারণে আমরা হঠাৎ সেই ঘটনার অভিজ্ঞতাটা লাভ করতে পারি। তার মানে, থামিয়ে সুধেন বলল, দোহাই তোমার, আর তার মানে নয়। টিকা ক্রমেই মূলের থেকে জটিল হয়ে উঠছে, বরং প্রথমটায় কিছু বুঝেছিলাম, এখন আর। অক্ষয় তাড়াতাড়ি বলিল, বুঝিয়ে দিচ্ছি খুব স্থূলভাবে। ধরো কোনো অতীতে ঠিক এই জায়গাতে একটা বাড়ি ছিল কারোর, এমনই একটি দুর্যোগের রাত্রি।
সেই দিনে সেই গৃহকর্তা বাড়ির অন্য কেউ, বা ধরো কোনো অতিথি বহু দূর থেকে এসে এই বাড়ির দরজার সামনে দাঁড়ালো। শীতে বৃষ্টিতে পথের ক্লান্তিতে একেবারে বিপর্যস্ত। দ্রুত ঘা পড়ল বন্ধ দরজার ওপর। হয়তো কাপড়ের আড়ালে প্রদীপ নিয়ে গৃহিণী বা বাড়ির অন্য কোনো বধূ গিয়ে দরজা খুলে দিল, কিংবা হয়তো আগন্তুক বাড়ির কেউ নয়, কোনো প্রতীক মাত্র আশ্রয় ভিক্ষার জন্য এসেছে। কপাটে আঘাত হওয়ায় ভেতর থেকে একটা কণ্ঠের প্রশ্ন হলো, কে ধাক্কা দেয়? তারাপদ, সুধীন, অক্ষয়, অম্বিকা, রমেন হঠাৎ চমকে পরস্পরের মুখের দিকে চাহিল। অশ্বিনীও যেন বাদ গেল না। অক্ষয়ের কথার সঙ্গে সঙ্গে যেন বাইরে একটা তীক্ষ্ণ কণ্ঠের আওয়াজ হলো, কে? দুয়ারের পানে শঙ্কিত নেত্রে একবার চাহিয়া প্রায় সবাই একসঙ্গে প্রশ্নটা করিয়া উঠিল, কে? কে ধাক্কা দেয়? কিন্তু তখনই ঘরের পাশের ডোবাটায় একটা ব্যাঙের আওয়াজ পাইয়া আরও কতগুলো ব্যাঙ একসঙ্গে ডেকে চলেছে। সকলে লজ্জিত হইয়া আবার পরস্পরের মুখ চাওয়াচাই করিল। অশ্বিনী হাসিয়া বলিল, যাক, অক্ষয়ের থিওরিটা অনেকটা স্পষ্ট হলো এই দিয়ে। যেমন এই বায়ুস্তরে বায়ু হানা দিচ্ছে আর জলের স্থলে ব্যাঙ, দুটো সময় হিসেবে একসঙ্গেই হচ্ছে। মাঝখান থেকে আমরা দুটো জুড়ে একটা জিনিস খাড়া করে দিয়ে আটকে উঠলাম। কেমন হে অক্ষয়? এই তো। অক্ষয় একটু রাগিয়া বলিল, অত উড়িয়ে দেবার কথা নয় হে অশ্বিনীবাবু। ঠিক এই ধরনের ব্যাপার আমাদের গ্রামে একবার হয়ে গেছে। আর মজার কথা এই যে তুমিও স্বয়ং তার মধ্যে ছিলে। এমন কিছু বেশি দিনের কথাও নয়। অথচ এখন। অশ্বিনী স্মৃতিকে আলোড়ন করিবার চেষ্টা করিয়া অক্ষয়ের দিকে চাহিয়া রহিল। তারপরে হঠাৎ ঈষৎ হাস্যের সহিত বলিলা উঠিল, ও, তুমি বৈরাগীর পিঠে সেই দিনকার কাণ্ডটার কথা বলছো? তারাপদ, সুখেন, অম্বিকা, রমেন একসঙ্গে বলিয়া উঠিল, কি কি ব্যাপারটা কি শুনি? অক্ষয় অশ্বিনীকে বলিল, বলো না অশ্বিনী, অবিশ্বাসীর মুখে শোনা যাক ব্যাপারটা। অশ্বিনী বলিল, তাতে জিনিসটার অমর্যাদা হবে। তুমিই বলো, আমি না হয় শেষকালে টিকা করে দেবক্ষণ। যদি কারো সন্দেহ থাকে তো পরিষ্কার হয়ে যাবে। অক্ষয় বলিতে আরম্ভ করিল, তারাপদ, তুমি ওই বৈরাগীর ভিটাটা দেখেছ? বলে দিলেই বুঝতে পারবে। সেদিন সন্ধ্যায় আমাদের বাড়ি যাবার সময় একটা এই উঁচুপানা জায়গায় একটা খেজুর গাছ দেখেছিলে, মনে আছে? তারাপদ বলিল, হ্যাঁ হ্যাঁ, মনে আছে তো। সেই লম্বা উঁচু হয়ে আবার ঘাড়ের কাছটায় মুচড়ে নেমে এসেছে, সেইটাই তো। অক্ষয় বলিল, হ্যাঁ হ্যাঁ, সেইটাই। তুমি বলেও ছিলে গাছটার বেয়ারা দেখতে তো। আমি তোমাকে বলেছিলাম না জায়গাটার ইতিহাস আছে একটা, বলবো বাড়ি গিয়ে। তারপর তুমিও আর জিজ্ঞাসা করনি, আর আমিও বলতে ভুলে গেছি। সেই উঁচু টিপিটা একটা বৈরাগীর ভিটে। জায়গাটার একটা বিশেষত্ব এই যে ওই এক কাত মোচড়ানো খেজুর গাছ ছাড়া সবুজ একটি ঘাসের কোনা পর্যন্ত দেখতে পাবে না। কিছু হয় না ওইটুকুতে। কলেজে দুপাতা কেমিস্ট্রি পড়ে আর সব জায়গার মতো আমাদের গ্রামেও দু একজন দিগ্গজ বৈজ্ঞানিক গজিয়েছে। নাকে চশমা দিয়ে তারা অবশ্য বলেছেন, ঘরের দেয়াল পড়ে জায়গাটা বড্ড নোনা হয়ে গেছে, তাই আর কিছুই হয় না। কিন্তু যারা জানে তারা ঠিকই জানে যে সবুজ প্রাণবন্ত কিছু হওয়ার জো নেই ও ভিটেতে। ওর ওপর প্রাণের অভিশাপ আছে যে। পাশে চারিদিকে সবুজ লতা গাছার ঘন জঙ্গল। ছাগল চড়ছে, গরু চড়ছে, ছেলেমেয়েরা বইচি আশফল সংগ্রহ করছে। শুধু বৈরাগের ভিটে কিছু হবে না, জীবন্ত কারুর পায়ে দাগ পড়বে না, শুধু ওই একটি খেজুর গাছ ছাড়া। সোজা হয়ে দাঁড়িয়ে তার ভাঙা কাঁধ আস্তে আস্তে দুলিয়ে দুলিয়ে যেন পাহারা দিচ্ছে। অভিশাপের কোথাও ব্যতিক্রম ঘটল কিনা। লোকে বলে নাকি ওই গাছটার মাথায় কেউ কখনো একটা পাখি বসতে পর্যন্ত দেখেনি। অবশ্য সত্যি মিথ্যে ভগবান জানেন। বৈরাগীর ভিটের ইতিহাস সে এক সম্পূর্ণ অন্য ব্যাপার। আজকের যে ঘটনার কথা তুলেছি তার সঙ্গে যেটুকু সম্বন্ধ আছে সেইটুকুর কথাই শুধু বলবো।
সবিস্তারে না হয় অন্য একদিন বলা যাবে। ওই খেজুর গাছের নিচে গোকুল বৈরাগীর বাড়ি ছিল। পরিবারের মধ্যে নিজে, তার স্ত্রী বিন্দুবষ্টমী, গোকুলের প্রথম পক্ষের একটি মেয়ে আর সাধন। এই সাধন যে আসলে গোকুল বৈরাগীর কে ছিল কেউ জানে না। কেউ বলতো তার দূর সম্পর্কের ভাই হবে, কেউ বলতো প্রথম পক্ষের খুব দূর সম্পর্কের শালা, আবার কেউ বলতো গুরু ভাই। মোট কথা, খুব নিকটাত্মীয় না হলেও সাধন গোকুলের বাড়িতে বহুদিন থেকেই ছিল। সাধন যাত্রার পালা বেশ বাঁধতে পারত। এদিকে ছিল পঙ্গু, তার ডান পাটা জন্ম থেকেই শুকনো আর অসার। যখনই দেখো শুকনো পা আর একটা মোটা খাতা কোলে নিয়ে সাধন পালা লিখে যাচ্ছে। উঠত খুব কম, কেউ এলে পালা নিয়েই কথাবার্তা হতো। সন্ধ্যের সময় গোকুল গাঁজার ছিলিম হাতে নিয়ে এসে বসত। দুটো সুখ দুঃখের কথা হতো। বাড়ির সঙ্গে সম্পর্ক এক খাওয়া নিয়ে, সেটাই বেশি দিনই গোকুলের মেয়ে রেবতী দিয়ে যেত। এই রেবতী মেয়েটি যতই বড় হয়ে উঠতে লাগলো, ততই বাইরে ভাত নিয়ে আসাটা তার কমে আসতে লাগলো। সাধন লোকটার পা শুকনো ছিল বটে, কিন্তু মন যে তার শুকনো ছিল না। বুঝতেই তো পারো, শুকনো মন নিয়ে কেউ কখনো যাত্রার পালা বাঁধতে পারে না। যেদিন বাইরে ভাত না আসতো, সেদিন সে বগলে ক্রাচ নিয়ে ভেতরেই উপস্থিত হতো। রেবতীর মার কাছে তার নতুন পালা বাঁধার কথা সবিস্তরে পারত, এবং দৌড়ের আড়ালে ওপাশে রেবতীর ওপর তার প্রভাব কীরকম হচ্ছে তার খোঁজ রাখত। লোকটার বয়স খুব বেশি হয়নি, এতদিন পালা বাঁধা নিয়েই ছিল, বোঝা গেল। এবার তার মনে ঘর বাঁধার তাগিদ জেগেছে। অবশ্য সে নিজে ছাড়া ভালোভাবে কথাটা বুঝল রেবতীর মা। কিছু কিছু রেবতীও বোধহয় ক্রমে ক্রমে বুঝতে শুরু করল। রেবতীর বাইরে আহার দিয়ে যাওয়া খুব কমে গেল, এবং সাধনের শুধু আহারের সময় ছাড়া অন্য সময়েও ভিতরের আসা নানা রকম প্রয়োজন হয়ে উঠতে লাগলো। এই সময় রেবতীর মা হঠাৎ বিষুচিকায় মারা গেল, এবং তার মাস দুয়েক পরেই গোকুল বিন্দুবষ্টমীর সঙ্গে মালা বদল করে তাকে বাড়িতে নিয়ে এল। এই গোকুল লোকটা ছিল যাকে বলে পুরোপুরি ন্যালা কোপা গোছের। রেবতীর মায়ের সঙ্গে মালা বদল করে একটানা 18 বছর ঘর করে এসেছে। এর মধ্যে একটা মেয়েও হয়েছে, এই পর্যন্ত জানে। কিন্তু সে যে বড় হয়েছে এবং তার বড় হওয়ায় শুকনো পা সাধনের বাড়িতে আসা বেড়েছে, এসব এতদিনেও তার চোখে পড়েনি। বিন্দুকে আনার পরে ব্যাপারটা সম্পর্কে তার যেন চৈতন্য হলো, কিন্তু দুঃখের বিষয় সমস্ত ব্যাপারটা সম্বন্ধে তার ঠিক চৈতন্য হলো না। সাধন যে রেবতীর জন্যই শুকনো পায়ের ওপর উপদ্রব করছে, এটা সে টের পেল না। তার মনে হলো বিন্দুর আসবার পর থেকেই সাধনের গতিবিধির মধ্যে এই পার্থক্যটুকু এসেছে। এই ভ্রান্তি থেকেই জটিলতার আরম্ভ হলো। সংক্ষেপে বলতে গেলে সাধনের বাড়িতে আসা অল্প অল্প করে একেবারেই বন্ধ হয়ে গেল। বিন্দুবষ্টমী হয়ে গেল ভীষণ রকমের পর্দানসীন। শেষে এমন পর্যন্ত হলো যে গোকুল বাইরে গেলেও বাড়ির দৌড়ে শিকল উঠতে লাগলো। একদিন গোকুলের কাজ ছিল দূরে কোথাও। যথারীতি শিকলের ওপর সেদিনও একটা তালা ঝুলিয়ে রেখেছিল দৌড়ে। সন্ধ্যের সময় তালা খুলতে যাবে, হঠাৎ খেজুর গাছের মাথায় একটা খসখসে আওয়াজ শুনে নিচে গিয়ে দাঁড়ালো। সে স্পষ্টই বুঝতে পারলে ওপরে একজন লোক। সে মৃদুস্বরে ডাকলে, কে? নেমে এসো। সাধন আস্তে আস্তে নেমে এসে সামনে দাঁড়ালো। গোকুল একটু মাত্র অবাক হলো না, প্রশ্ন করলে, খেজুর গাছে এই সন্ধ্যায় কেন? সাধন একটু কাঁপা গলায় বলেছিল, শিউলি আজ নতুন গাছ কেটেছে, তাই দেখছিলাম রস হলো নাকি। গোকুল বললে, তবে আমি আসল কথাটা বলবো, তুমি অন্য জায়গায় রসের সন্ধান পেয়েছ। আজ সমস্ত দিন দেখা হওয়ার সুযোগ হয়নি, তাই এই সন্ধ্যায় গাছে চড়ে। সাধন ধরা পড়ে স্বীকার করে ফেললে। গোকুলের দুপা ধরে বললে, আমি পঙ্গু, কিন্তু একেবারে নির্গুণ নয়।
গোকুলদা, তুমি দাও আমায় রেবতীকে, আমি তাকে সুখে রাখব। গোকুল হো হো করে হেসে উঠল। সে বলল, এখনো মিথ্যে বলছো রেবতীর কথা তুলে? আমায় বোঝাতে চাও যে তুমি রেবতীর টানে? সঙ্গে সঙ্গে গোকুল থেমে একটু কি ভেবে নিয়ে গলা নরম করে বললে, তা বেশ, খেজুর গাছের কাঁটাও যখন তোমার কাছে তুচ্ছ, তখন তুমি নিশ্চয়ই ভালোবাসো আমার মেয়েকে। তবে চলো ভেতরে, বিয়ের কথা খেজুর গাছতলায় দাঁড়িয়ে হয় না। এইটুকু বলে অক্ষয় একটু চুপ করে বাইরের দুর্যোগটা ভালো করে অনুভব করে নিয়ে বলল, ক্রমেই বেড়েই চলেছে দেখছি যে বৃষ্টি। তারাপদ প্রশ্ন করল, আরে তারপর বলো না, গোকুল বৈরাগীর কি হলো? অক্ষয় বলিল, তারপর আর কি? বৈরাগীর বাড়িটা একদিকে বলে সেদিন কেউ আর বুঝতে পারেনি। পরদিন সকালেই টের পাওয়া গেল গোকুল বৈরাগী 3টে খুন করে উধাও হয়েছে। অবশ্য ধরা পড়েছিল কিছুদিন পরেই। সাধনের ঘাটটা ছিল মচকানো। লোকশ্রুতি যে পরের দিনই একটা দমকা হাওয়া উঠে খেজুর গাছের মাথাটা ওরকম মুচড়ে দিয়ে যায়। সুধেন খুব অন্যমনস্ক হয়ে গিয়েছিল। হঠাৎ যেন সম্বিত পেয়ে প্রশ্ন করল, রেবতীকেও গোকুল খুন করলে? সে কি করেছিল? অক্ষয় হাসিয়া প্রশ্ন করিল, আরে রেবতীর জন্য তোমার প্রাণ কাঁদল বলে তাকে খুন করাই যে বেশি অন্যায় হয়েছিল এমন তো নয়। বিন্দুরই বা দোষ কি? সাধনেরই বা এমন কি অন্যায় হয়েছিল? সুধেন অপ্রস্তুত হইয়া বলিল, না, সে কথা বলছি না। তা থাক, তোমার বৈরাগীর ভিটের পরবর্তী কি ইতিহাস যেন বলতে যাচ্ছিলে, এখন তাই বলো। অক্ষয় কিছুটা থেমে বলিতে লাগিল, বৈরাগীর ভিটেকে সেই থেকেই সবাই এড়িয়ে চলে, পাড়ার জীবন্ত বাড়িগুলো থেকে দূরে। নিজের কাহিনী বুকে করে বৈরাগীর ভিটে পড়ে আছে। না ঘাটাও তো কিছুই বলবে না, আর ঘাটাও এমন কিছু একটা অভিজ্ঞতা দেবে যা সহজে ভুলে উঠতে পারবে না। নানা প্রকার দেখে ঠেকে গ্রামের লোক ছেড়ে দিয়েছিল। এমন সময় সেবার গরমের ছুটিতে দেশে ফিরে এসে একদল তোমাদের আধুনিক ছেলে গ্রাম থেকে অন্ধ সংস্কার দূর করবার জন্য একেবারে অন্ধভাবে মেতে উঠল। ঠিক করলে তারা ওই বৈরাগীর ভিটের বুকের ওপর স্টেজ খাটিয়ে থিয়েটার করবে। গ্রামের প্রাচীন অভিজ্ঞ লোকেরা অনেক বুঝিয়ে সুঝিয়েও বললে। তারা বললে, আরে অন্ধ সংস্কার বা যাই বলো, লোকে চিরকাল যা মেনে এসেছে, ভূত প্রেত উপদেবতা হাঁচি টিকটিকি বার খুন, সবই তো মানা উচিত। 2 অক্ষর বিজ্ঞান পড়লেই সব কিছু মিথ্যে হয়ে যায় না। কিন্তু কথায় আছে, চোরে না শোনে ধর্মের কাহিনী। বারক্ষণের কথায় ছেলেরা ঠিক করলে সামনের শনিবারটাতেই তারা প্লেটা করবে। সেদিন আমাবস্যাও আছে, আর টিকটিকি স্বাধীনচেতা জীব, তাদের উপর তো হুকুম চলবে না। তবে থিয়েটারে সিন তোলা সিন ফেলা তারা করবে হাঁচির সাহায্যে, ঘণ্টা দিয়ে নয়। 5-6 জন ছোকরা এই জন্য নস্যি আর কাঠি নিয়ে তৈরি থাকবে। এরও যথারীতি রিহার্সাল আরম্ভ হলো। ক্রমে উপদেষ্টারাও হাল ছেড়ে দিল। শুধু তাই নয়, শেষ পর্যন্ত কিছু লোক এদের দিকেও ঝুঁকেছিল। কয়েকজন আবার থিয়েটারের চরিত্রের লোভে, কয়েকজন আবার আধুনিক হওয়ার লোভে, কয়েকজন আবার ওই জন্য বোধ হয় যে ভালো রকম খাওয়া দাওয়ার বন্দোবস্ত ছিল, যে সিঙ্গারা কচুরি লুচি সন্দেশ আলুর দম আর ঢালাও চা। একজন ময়রা ডাকিয়া বৈরাগীর ভিটের একপাশে এইসব তৈরি করার ব্যবস্থা হলো। জন 3-4 ছেলে এই দিকটায় নিয়েই রইল। জিনিসপত্র জোগাড় হলো তদারক করা এই সবের জন্য। অশ্বিনী বলিল, তা আমিও একজন ছিলাম তার মধ্যে। অক্ষয় বলিল, তাই তোমার অবিশ্বাসটা আরো বেশি। তারাপদ মন্তব্য করল, তা ফাঁকা বাহাদুরিতে একটা আরাম আছে কিনা? অক্ষয় বলতে লাগলো, তা থিয়েটারের দল যখন পুরো হয়ে উঠল, আরও কয়েকজন এলো। সাহসী বলবে লোকে এই লোভে। জানোই তো, ভিড়ের মধ্যে ভয় থাকে না। ঠিক হলো, 2টো প্লে হবে, বেশ বড় দেখে। অর্থাৎ সমস্ত রাত ধরে ভূতের ভিটে নৃত্য করতে হবে। পালা ঠিক হলো, চন্দ্রগুপ্ত
আর পাণ্ডব কৌরব। শনিবার সন্ধ্যা থেকেই জায়গাটা বেশ গম গম করে উঠল। প্রথমে ভাবা গিয়েছিল লোক হবে না, ভূতদেরই দেখাতে হবে প্লেটা, কিন্তু ক্রমে এক এক করে অনেক লোকই জুটে গেল। হোগলা দিয়ে একটা অডিটোরিয়াম করা হয়েছিল, সেটা উপচে বাইরে পর্যন্ত লোক জমে উঠল। ঠিক 9টার সময় একেবারে 8-10টা ছেলের হাঁচির আওয়াজের সঙ্গে সঙ্গে কনসার্ট বেজে উঠল। বাইরের কয়েকজন ভূত বিরোধী ছোকরা দর্শক তালি দিয়ে এদের অভিনন্দিত করতে যাবে। কনসার্ট বেজে ওঠার সঙ্গে সঙ্গে আর একটা জিনিস বেজে উঠল। কোথাও কিচ্ছু নেই, একটা উৎকট রকমের দমকা হওয়া। ঠিক কে যেন অডিটোরিয়াম আর স্টেজের ঝুঁটি ধরে একটা কড়া ঝাঁকুনি দিয়ে বৈরাগীর ভিটের পুরনো পাহারাদার সেই কাঁধ ভাঙা খেজুর গাছটাকে জাগিয়ে দিয়ে আকাশ বেয়ে উত্তর থেকে দক্ষিণ দিকে চলে গেল। একটা রীতিমতো গোলমাল হলো অডিটোরিয়ামে। যারা বুদ্ধিমান তারা ব্যাপার দেখে পাতলা হলো, কিন্তু এদের বাহাদুরি দিতে হবে যে কনসার্ট এবারেও থামল না। এদিকে অডিটোরিয়ামের অর্ধেকেরও বেশি খালি। যারা আছে তারা খুব গা ঘেঁষে ঘেঁষে ভয়ের নেশায় উৎসুকভাবে বসে আছে। যাক, অবশেষে প্লে আরম্ভ হলো। সেকেন্দার বলে যাচ্ছে, সত্যি সেলুকাস, কি বিচিত্র এই দেশ। দিনে প্রচণ্ড সূর্য এর গাঢ় নীল আকাশ পুড়িয়ে দিয়ে যায়, আর রাত্রিকালে শুভ্র চন্দ্রমা এসে তাকে স্নিগ্ধ জ্যোৎস্নায় স্নান করিয়ে দেয়। তামসী রাত্রে অগণ্য উজ্জ্বল জ্যোতির্পুঞ্জে যখন এর আকাশ ঝলমল করে, আমি বিস্মিত আতঙ্কে চেয়ে থাকি। এই পর্যন্ত বলে সেকেন্দার অডিটোরিয়ামের গ্যাস ল্যাম্পের দিকে চেয়ে চোখ মুখে যতটা সম্ভব আতঙ্কের ভাব ফুটিয়ে দাঁড়িয়ে রইল, যেন সত্যিই কিছু একটা দেখেছে। প্রথমে সবাই ভাবল সেকেন্দার জেস্টার পশ্চাৎ দেখছে। কেষ্টা, যে সেকেন্দারের পার্ট নিয়েছে, তার আবার ওদিকে একটু বাড়াবাড়ি ছিল, কিন্তু যখন দেখা গেল কেষ্টার হিসেবেও বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, তখন প্রম্পটার তাগাদা দিতে লাগলো, এবার বল, পবিত্রে ঘন কৃষ্ণ মেঘরাশি, পবিত্রে ঘন কৃষ্ণ মেঘরাশি, আরে বল না কৃষ্ণা, পবিত্রে ঘন কৃষ্ণ বল। হয়েছে তো পশ্চার, মস্ত বড় পশ্চারি তুই, শিশির ভাদুরী। প্রম্পটার ছাড়াও উইংসের দুদিক থেকে ঘন ঘন তাগাদা দিতে লাগলো কেষ্টাকে। অডিটোরিয়ামেও তালি পড়ল, কিন্তু সেকেন্দারের মাথায় যে কি বিস্মিত আতঙ্ক ঢুকে গেছে, না চোখ ফেরায় না পাঠ বলে। প্রম্পটার শেষকালে হেরে বলল, সেলুকাস, তাহলে তুমিই বলো, সত্যি সম্রাট। সেলুকাস এমনভাবে ফেলিয়ে ফিরে চাইলে যেন কথাটা ঠিক বুঝতে পারেনি। তারপর হঠাৎ সামনে নিয়ে বলল, সত্যি সম্রাট। এবার সেকেন্দার বলল, কোথাও দেখি তালিবোন গর্ব ভরে মাথা উঁচু করে দাঁড়িয়ে। বল না কেষ্টা, উফ কি জ্বালা। কেষ্টার যেন হঠাৎ খেয়াল হলো। প্রম্পটারের দিকে চেয়ে প্রশ্ন করলে, কি বলবো? অডিটোরিয়ামে আবার তালি পড়ল। হঠাৎ করে একটা বড় শোরগোল উঠল। ভূতে পেয়েছে, ড্রপ ফেলে দাও, এবং আরও একদল দর্শক পৃষ্ঠভঙ্গ দেয় অডিটোরিয়ামটা যেন পুরোপুরি খাঁ খাঁ করতে লাগলো। কি বলবো কচি খোকা, প্রম্পটার ভেংচি কেটে পড়ল। বল, কোথাও দেখি তালিবোন গর্ব ভরে মাথা উঁচু করে। কেষ্টা আবার ফ্যাল করে চেয়ে প্রশ্ন করল, কেন? আবার একচোট হাততালি। সেই গোলমালে প্রম্পটার প্রাণের আক্রোশ মিটিয়ে বলল, শখ করে থিয়েটার করতে এসেছে যে তোমার গুষ্টির পিণ্ডি, আর কেন? পাশ থেকে সেলুকাস বলল, বাহ, আমরা থিয়েটার করছি যে বৈরাগীর ভিটে, মনে নেই তোর? উইংসের দুই পাশ থেকে সে দাবড়ি খেয়ে চুপ করে গেল। কেষ্টার এবার যেন ঘুম ভাঙল। একটু নড়ে চেড়ে বললে, ও বুঝেছি, বল। গড়গড়িয়ে বেশ খানিকটা বলে গেল। প্রম্পটারেরও বড় একটা অপেক্ষা করলে না। শেষকালে সেলুকাসের মুখের দিকে চেয়ে দেখামাত্র প্রশ্ন করলে, পুরুকে বন্দি করে আনি যখন সে কি বললে জানো? সেলুকাসের পাট অল্প, তার মধ্যেই গোলমাল করে ফেলল সে। কি বলল রে? তারপর দুপাশ থেকে দাবরানি খেয়ে শুধরে নিল। হ্যাঁ, কি সম্রাট?
কেসটা সেকেন্দার খানিকটা হাঁ করে রইল, যেন কোনো কথাই তার কানে যাচ্ছে না। তারপর দুবার কপালে চিন্তিতভাবে হাত বুলিয়ে উঠে দাঁড়ালো। হ্যাঁ, মনে পড়েছে। আমি জিজ্ঞাসা করলাম, আমার কাছে কী রূপ আচরণ প্রত্যাশা করো? সে নির্ভীক নিষ্কম্প স্বরে উত্তর দিলে, জামাইয়ের মতো। চারদিক থেকে আবার জোরদার কলরব উঠল। ড্রপ ফেল, ড্রপ ফেল, এবার স্টেজের মধ্যে থেকেও। খুব বেশি দরকারের সময় ড্রপ সিন খুব বেশি বাঁকড়া দেয়, এটা তোমরা সবাই জানো। শূন্যে অনেক ওঠানামার পর শেষে ড্রপ পড়ল। তারপর স্টেজের ভেতরে যে নারকীয় গোলমালটা উঠল, তাতে স্বয়ং ভূতেদেরও লজ্জা পাবার কথা। কেষ্টা আর গজানন, যারা আলেকজান্ডার আর সেলুকাসের পাট নিয়ে, তাদের তো সবাই খুন করতে বাকি রাখলে কেবল। সে বেচারিরা মুখ চুন করে এক ধারে গিয়ে বসে রইল। এরপর কয়েকজন বয়স্ক লোকও ভেতরে ঢুকে পড়ল। তারা বললে, তা এবার বাপু স্বাদ মিটল তো? এখন ভালোই ভালোই পাত্তারি গুটিয়ে সব ঘরের ছেলে ঘরে ফিরে চলো। রাত্রিরে তাদের নাম করতে নেই। কিন্তু আগা গোড়া কোথা থেকে ব্যাপারটা হচ্ছে তা নিয়ে এখনো সন্দেহ আছে তোমাদের মনে? শেষকালে পুরুজে বললে, জামাইয়ের মতন ব্যবহার চাই। আরে এখনো বুঝতে পারছো না ওটা গোকুলের মেয়ে রেবতীর সম্পর্কে সাধন বৈরাগীর মনের কথা, যা নিয়ে সমস্ত ব্যাপারটা হলো এই ভিটের ওপর। তোমরা কি চাও আরও স্পষ্ট করে বুঝিয়ে দেবেন তোমাদের ওরা? তা ওদের ভিন্ন আর কাদের শোনাবে তোমরা বাপু? মুখ বাড়িয়ে একবার অডিটোরিয়ামটা দেখে এসো তো। এই যজ্ঞের পাণ্ডা সতীনাথ আরও কয়েকজনের জিদ ধরে বসল, তারা করবেই থিয়েটার। দুজন আবল তাবল বকছে বলে কিছু ভূতের অস্তিত্ব প্রমাণ হয়ে যায় না। সতীনাথ এগিয়ে এসে বুক ফুলিয়ে বলল, আর ভূত যদি থাকেই, আর তাদের বুকের পাটা যদি থাকে, তো তারা সামনে এসে যা করবার করুক। ব্যাস, এই পর্যন্ত বলেছে কি বলেনি। এমন সময় এক ব্যাপার ঘটল যা কেউ কখনো স্বপ্নেও ভাবতে পারেনি। বিরূপাক্ষ চাণক্য সেজেছিল, হঠাৎ গ্রিন রুম থেকে এসে হাজির। সে কি উগ্র মূর্তি! চাণক্যর ন্যাড়া মাথার ওপর টিকিটা কেঁপে রয়েছে, গম্ভীর মুখ, রক্ত যাবার মতন চোখ দুটো গর্তের মধ্যে যেন জ্বলছে। সামনে দাঁড়িয়ে শিশির ভাদুরীর মতো মাথা নেড়ে টিকিতে তা দিতে লাগলো, ঠিক যেন কোনো কিছুর ভর হয়েছে। মূর্তির হাব ভাব দেখে সবাই একটু স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইল। বয়স্কদের মধ্যে বিশেষজ্ঞ হিসেবে এসেছিলেন নবীন হাজরা। ডাক সাইডে তিনি নাকি ভূতের ওঝা। চাণক্যের দিকে চেয়ে কপালে হাত জোর করে বলল, ঠান্ডা হও বৈরাগী বাবা, এরা সব ছেলে মানুষ, করে ফেলেছে একটা ভুল। সতীনাথ আবার কি বলতে যাচ্ছিল, বিরূপাক্ষ ওদের দিকে চেয়ে একেবারে চিৎকার করে উঠল, নিচের আজ এত স্পর্ধা! ব্রাহ্মণ বৈরাগীকে দেখে একটা শুষ্ক প্রণাম করতেও হাত ওঠে না। যাও, আমার ছায়া মারিও না। আমার নিঃশ্বাসে বিষ আছে। আমি দুর্ভিক্ষ, আমি মরক। এখনো গেলে না? কাত্তায়ন, কোথায় গেলে? নিয়ে এসো তো আমার রামদাটা, আমি কোপাই সবগুলোকে। আর তুমি বাকিগুলোর ঘাড় মটকাতে থাকো ওই খেজুর গাছটার মতন করে। কোথায় কাত্তায়ন? আচ্ছা, দা না থাকে স্টেজ করার ওই শাবলটাতেই হবে। ছুটে নিতে যাবে শাবলটা, সবাই তাড়াতাড়ি তাকে ধরে ফেললে। তার মধ্যেই থেকেই তার সে কি জোর, জ্বলন্ত ভাটার মতন চোখ, পরচুলটা পিছলে গিয়ে টিকির গোছাটা মুখে এসে পড়েছে। গায়ে এসে গেছে এক অসুরের ক্ষমতা, ধরে কি রাখা আর যায়? আর মাঝে মাঝে সেই চিৎকার, নিয়ে এসো শাবলটা, আমি দেখি এদের একবার। সে এক উৎকট কাণ্ড, এখনো মনে পড়লে গায়ে যেন কাঁটা দিয়ে ওঠে। অক্ষয় চুপ করিল। বেশ বোঝা গেল এই অস্বাভাবিক গল্প বলিতে তাহার স্নায়ুগুলো অতিরিক্ত উত্তেজিত হইয়া গিয়েছে। বাইরে সেই দুর্যোগ, রাত্রি বাড়ার সঙ্গে সঙ্গে যেন আরও মাতিয়া উঠিয়াছে। সব মিলিয়ে বৈরাগীর ভিটের তাণ্ডব চিত্রটা যেন সবার চোখের সামনে স্পষ্ট করে দিচ্ছে। ভেতরে সমস্ত ঘরটা থমথম করতে লাগিল। দুয়ার জানালার ওপর একটা প্রচণ্ডতর আঘাত এসে পড়ায় সবাই, এমনকি অশ্বিনী পর্যন্ত, চমকে উঠে একবার সেদিকে চাইল। রমেন নিতান্ত অল্প কথার লোক,
এতক্ষণ বালাপশি আপদমস্তক মুড়ি দিয়ে শুধু নাক আর মুখটুকু বাহির করিয়া গল্প শুনিতেছিল। চমকে ওঠায় বোধহয় নিজের দুর্বলতাটা ঢাকার জন্যই ধীরে ধীরে টিকা করিল। গঞ্জিকা, গাঁজা বলতেই অক্ষয় চটিয়া উঠিয়া আবার বলিতে যাইতেছিল। অশ্বিনী শান্তভাবে বলিল, তুমি চটো না অক্ষয়, যা আসল ব্যাপারটা জানে সে কখনো গঞ্জিকা বলবে না। অবিশ্বাসী অশ্বিনীর মুখে এই ধরনের কথা শুনিয়ে সবাই বিস্মিত হলেও তাহার পানে চাহিল আরও নতুন কিছু শুনিবার জন্য। তারাপদ প্রশ্ন করিল, তুমি জানো নাকি আসল কথাটা, অর্থাৎ ঠিক কার বা কিসের প্রভাবে? অশ্বিনী গম্ভীরভাবে সিগারেট টানিতে টানিতে মাথা নাড়িয়া বলিল, সে শুনলে সকলে একসঙ্গে প্রশ্ন করিয়া উঠিল, কি কি বলো তো? অশ্বিনী সিগারেটের একটা দীর্ঘতর টান দিয়ে ধোঁয়া ছাড়িয়ে বলিল, আরে গঞ্জিকা নয়, সিদ্ধি। সবাই একটু থ হইয়া গেল। সে ভাবটা সামলাইয়া লইয়া অক্ষয় আবার উগ্রভাবে কি একটা বলিতে যাইতেছিল। অশ্বিনী শান্তভাবে হাত উঁচিয়ে তাকে বিরত করে বলিল, থাম না ভাই, আমি নিজের হাতে কচুরির পুরের সঙ্গে মিশিয়ে দিয়েছিলাম। ও জিনিস পেটে গেলে একবার যা ঝোঁক মাথায় ঠেলে উঠবে, তা থামায় কার সাধ্যি? না হয় একদিন পরখ করে দেখিস তোরা। শুধু দুঃখ রয়ে গেল, থিয়েটারটা শেষ পর্যন্ত টেনে নিয়ে গেল না ওরা। চন্দ্রগুপ্ত, তার মা মুরা, ছায়া, অ্যান্টিগোনাস, এরা সব তো বাকিই রয়ে গিয়েছিল। আমাদের আজকের গল্প বৈরাগীর ভিটে এখানেই সমাপ্ত হলো। নমস্কার।